আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও মা গো, এতটা জঘন্য কেউ হতে পারে? মাথাটা ভন ভন করছে আমার। এই মহিলা নাকি গা ঢাকা দিয়েছে। কোথায় সে? এভাবে খোলামেলা ঘুরলে তো যখন তখন ডাকাতি করতে পারে। এক নম্বর ডাকাত মহিলা। কথাটুকু বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মৃধা। সেই ঘটনায় কেটে গেছে 5 দিন। সে নিজেকে সামলে নিয়েছে। অবশ্য সে একা একা নিজেকে সামলাতে পারেনি। ওকে সমান তাল দেওয়ার জন্য একজন ওকে সাহায্য করেছে। মানুষটি আর কেউ নয়, অর্ক। অর্কের সঙ্গে এই কয়দিনে মৃধার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। যদিও মৃধা বোঝে অর্ক কি চায়, সেদিনই বুঝে ফেলেছিল, কিন্তু তার অস্বস্তি হয় এসবে। একবার তার মন ভেঙেছে, সেই মন থেকে এখনো আয়েশকে সরাতে পারেনি সে। তাই অর্কের অনুভূতিটা নিয়ে তার এত ভাবনা নেই। নিউজ পেপার পড়তে পড়তেই ফোনের রিংটোনে তার ধ্যান ভাঙে। ঘাড় ঘুরিয়ে পাশে ফোনটার দিকে তাকায়। অর্ক ফোন করেছে। নিউজ পেপারটা রেখে ফোন নিয়ে কল রিসিভ করে সে। হ্যালো মৃধা, আজ বিকালে একটু আসবেন? অর্কের কথা শুনে মৃধা ধমকি দিয়ে বলল, আপনার প্রাণের ভয় ডর নেই? এখানে ভয় ডরের কথা আসছে কোত্থেকে? হতভম্ব হয়ে প্রশ্ন করে ফোনের ওপাশ থেকে অর্ক। মৃধা ভয়ের ধূসরে বলল, বাহিরে কত সাংঘাতিক লোকজন ঘুরে বেড়াচ্ছে জানেন না কি? আয়েশ স্যারেরও সৎমা আর রক্তিম বাহাদুর, আর ওই তো আরেকটা ছেলে আছে, কি যেন নাম, নীলাদ্র। এদের মধ্যে কেউ যদি অ্যাটাক করে? অর্ক ফিক করে হেসে বলল, আপনাকে অ্যাটাক করতে যাবে কোন দুঃখে? কোনো দুঃখ মানে? আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন? হতেও তো পারে আমি খুব সুন্দর দেখে আমাকেও তুলে নিয়ে গেল আনিশার মতো। তখন আমি কি করব? আনিশা তো ভাগ্যে জুড়ে বেঁচে গেছে, আমি যদি না পাচ্ছি? আপনাকে নিয়ে গিয়ে তো দেখাক আমার সামনে থেকে। নিয়ে যেতেই দেব না, নিয়ে যাওয়া তো দূর, স্পর্শ করতেও দেব না। মুখ ফসকে কথাটা বেরিয়ে আসে অর্কের মুখ থেকে। মৃধা তার শুনে বাক্রুদ্ধ হয়ে কানে ফোন ধরে থাকে মূর্তির মতো। তার কি বলা উচিত? অর্ক প্রসঙ্গ পাল্টে বলল, তুমি আসছো তো? বিকালে মিট করি। কোথায়? সেটা মেসেজ করে বলে দেব। ওরা যদি আমায় অ্যাটাক করে তাহলে আপনি সত্যি আমার পাশে থাকবেন তো? অর্ক মুচকি হেসে বলে, তোমার পাশে নয়, তোমার সামনে থাকবো। মৃধার সরু চোখ দুটো চলকে ওঠে। মৃদু কেঁপে ওঠে, দুরন্ত কণ্ঠে বলে, আমি রাখছি। বলেই কল কেটে ফোনটা রেখে দিয়ে বড় বড় শ্বাস ফেলে। এটা কি ছিল? কিসের এত উত্তেজনা তার? দূর পেরিয়ে প্রায় বিকেলের দিকে আয়েশ আবারও রেডি হচ্ছেন কোথাও বের হওয়ার জন্য। আমি প্রশ্ন করা সত্ত্বেও বারংবার এড়িয়ে যাওয়ার বিষয়টা ভালো লাগছে না আমার। তাই আমি একসময় হতাশ হয়ে বড় জানলার পাশে দাঁড়ালাম। কপালে প্রগ্রহ ভাঁজ পড়েছে আমার। আয়েশের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতে দেখলাম উনি ঘড়ি পড়ছেন। আমার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এলেন উনি। আচ্ছা, আমি এসে তোমায় সব বলবো। কিন্তু যাচ্ছেনটা কোথায়? শেষ কাজ সমাপ্ত করতে হবে। তুমি তো রক্ত দেখতে পারো না, তাই নিয়ে যাচ্ছি না। বাকিটা নিউজ চ্যানেলে দেখতে পাবে। সকলের বিরুদ্ধে পুলিশের দ্বারা প্রমাণ জোগাড় করলাম। ওদের তো ধরিয়েও দিতে হবে, তাই না? সেই কাজটা তো পুলিশের। আয়েশ বাঁকা হাসলেন, আকাশবাণী চেয়ে বললেন, আমি যদি ওদের খোঁজ না দিই তাহলে ওদের খুঁজে বের করার সামর্থ্য কারণ নেই। কারণ না, ওরা যে আমার কাছেই বন্দী। চমকে উঠে তাকালাম আমি। ওনার কাছে বন্দী কেন? ওনার হাত ধরে ফট করে প্রশ্ন করলাম, আপনি ভুল কিছু করছেন না তো? আপনি ওদের সাথে এমন কিছু করবেন না যা করা উচিত না। আয়েশ আমায় আশ্বস্ত করে বললেন, করবো না, আই প্রমিস। যা করা জনগণ করবে। আমায় কিছু বলার সুযোগ না দিয়েই নিজের অষ্টদয় আমার সারা মুখে ছুঁয়ে দিলেন। তারপর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আমায় ধোঁয়াশায় রেখে। আয়েশ আমায় বলেছেন উনি পুলিশের দ্বারা সকলের কল রেকর্ডস, কিছু সিসিটিভি ফুটেজ আর ওই বাংলোর ঠিকানা দিয়েছিলেন যেখানে মেয়ে পাচার করা হয়। অবশ্য কল রেকর্ডস কারো আসল নম্বরে ছিল না, অন্য নামে সিম রেজিস্টার করা ছিল। তবুও সেখান থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছে পুলিশ, যার পরিপ্রেক্ষিতে পুলিশের চোখে মালিহা, রাইহান, নীলাদ্র আর রক্তিম বাহাদুর ভয়ানক অপরাধী। কিন্তু এখন আয়েশের মাথায় কি চলছে? ঘড়ির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে মৃধা। এখনো 12টা বাজেনি। গুটিসুটি মেরে বসে রয়েছে সে। ইতিমধ্যে জীবন ভাইয়া কয়েকবার ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে তার গলার নিচ দিয়ে খাবার নামবে বলে মনে হয় না। বেডের এক কোনায় জানালার ধারে বসে আছে। আম গাছের পাতাগুলো মৃদু হাওয়ায় দুলছে। মাঝে মাঝে আকাশে দেখা যাচ্ছে আলোর ঝিলিক, বিদ্যুৎ চমকাচ্ছে। ফোনের স্ক্রিনে আলো জ্বলে ওঠাতেই ফোনের দিকে চোখ পড়ে মৃধার।
অর্ক একাধারে ফোন করে যাচ্ছে তাকে, তবুও মৃথার কোনো হেলদোল হয় না। ফোন তোলে না সে। ফোনের দিক থেকে চোখ সরিয়ে জানালার বাইরের মেইন রোডের ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোর দিকে তাকায়। টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এই বৃষ্টি কি মৃথার মনের সব অস্বস্তি এবং অস্থিরতা ধুয়ে দিতে সক্ষম? তার মনে পড়ে বিকালের কথা। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অর্ক। পরন্ত বিকেলে সূর্যের মিষ্টি রোদটুকু ছুঁয়ে গেছে তাকে। হালকা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে সে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল তার এখানে আসার, কিন্তু মৃধা এখনো এসে পৌঁছয়নি। কপাল কুঁচকে এক ধ্যানে চেয়ে আছে নদীর দিকে। স্রোতধারা বয়ে যাচ্ছে, সেটা দেখে অর্ক ভাবে এই স্রোতধারার মতো জীবনটা যদি মৃধার সঙ্গে কাটিয়ে দেওয়া যায়, তাহলে জীবনের পর্যায়ে বিভিন্ন ধাক্কাগুলো সে অনায়াসে সামলে নিতে পারবে। মৃধার হাসি মুখটা দেখে সে শত শত দুঃখ নিজের কাঁধে তুলতে পারবে। মুচকি হাসতে থাকে অর্ক। হাসতে হাসতে তার চোখ আটকে যায় লাল রঙের ড্রেস পরে দ্রুত পায়ে হেঁটে আসা মেয়েটি। ওড়না এদিক ওদিক সামলিয়ে হেঁটে আসছে মৃধা। অর্কের হাসি প্রসারিত হয়। তাড়াহুড়ো করে অর্কের সামনে এসে দাঁড়ায় মৃধা, আর বাহানা দেখিয়ে বলে, সরি, লেট হয়ে গেল। আসলে আমার মনে হয় সময় আমার সাথে কোনো শত্রুতা করে, নয়তো আপনিই ভাবুন আমি যেখানে বের হতে যাই সেখানেই লেট। আমি তো বুঝতেই পারি না আমি সময়ের কোন পাকা ধানে মই দিয়েছি। অর্ক মৃধার এমন উদ্ভট কথা শুনে উচ্চস্বরে হেসে দেয়। সময়েরও কারোর সাথে শত্রুতা থাকে? আপনি না বললে জানতামই না। এই জন্যই তো বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনার কথাই তো সারা জীবন শুনতে চাই, আপনি যদি সুযোগ দেন তো। ভ্যাবাচেকা খেয়ে তাকায় মৃধা। অর্ক তার দিকে শীতল নয়নে তাকিয়ে রয়েছে। সে তো মজা করছিল, কিন্তু অর্ক কখন সিরিয়াস হয়ে গেল? মৃধা দ্রুত প্রসঙ্গ পাল্টাতে বলল, সামনে হাঁটা যাক, জায়গাটা সুন্দর, হাঁটতে থাকি। অর্ক মাথা দুলিয়ে মৃধার পাশাপাশি হাঁটতে শুরু করে। এ পর্যায়ে সে বলে, আমার চাকরিটা হয়ে গেছে, ভাইবা পরীক্ষা সব দেওয়ার পর অবশেষে চাকরিটা হয়েই গেল। মৃধা খুশিতে আটখানা হয়ে বলে, সত্যি? কংগ্রেচুলেশন। অর্ক এর পরিবর্তে মিষ্টি হেসে দেয় আর মিহি সুরে বলে, চাকরি পাওয়ার সাথে সাথে মা তো একেবারে জেদ ধরেই বসেছে, এবার ওনার একটা বৌমা চাই, ভাবছি বিয়েটা করেই ফেলবো। তো করে ফেলুন, যেহেতু চাকরিও পেয়ে গেছেন, আন্টিও চাইছেন, শুভ কাছে দেরি কিসের? আমিও সেটাই ভাবছিলাম, বিয়েটা করেই ফেলা যাক। যদি পছন্দের মানুষ রাজি থাকে তো দেরি করে কি লাভ বলুন। মৃধার পা থেমে যায় কোনো এক কারণে। হয়তো অর্কের ইঙ্গিত বুঝতে পেরেছে সে ইতস্তত বোধ করে বেশ, কি বলবে বুঝতে পারে না। আচমকা অর্ক তার মুখোমুখি এসে দাঁড়ানোতে ভড়কে যায় সে। আর হাঁটবেন না? মৃধার এমন প্রশ্ন পাত্তা দেয় না অর্ক। অর্কের হাতে একটা শপিং ব্যাগ ছিল, সেখান থেকে একগুচ্ছ গোলাপের ফুল বের করে অর্ক। মৃধা অবাক নয়নে দেখে তার কর্মকাণ্ড। অর্ক কি করতে চায় সেটা খানিকটা আন্দাজ করতে পেরেছে সে। ঢোক গিলে তাকায় মৃধা অর্কের দিকে। অর্ক আচমকা মৃধার হাত ধরতেই চমকে উঠে তাকায় মৃধা। তার চোখ মুখের রং ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কি করছেন আপনি? আমি আপনাকে ভালোবাসি মৃধা। হঠাৎ করেই দমকা হওয়ার মতো আপনি আমার জীবনে এসেছিলেন। আমাদের প্রথম সাক্ষাৎ ঝড়ের মতোই হয়েছিল। ঝড় হঠাৎ গিয়েছিল, আমি তৃষ্ণার্ত প্রেমিকের মতো থেকেছি 1 বছর। এই 1 বছর সেই তৃষ্ণা মেটাতে আপনার আগমন হলো। বুঝেছিলাম আপনি আমাকে আমার মন থেকে আপনাকে মুছতে দেবেন না, না তো কেনই বা আপনার আগমন ঘটলো আবার। আমি লুকোচুরি খেলতে পারি না, ধরা দিলাম আপনার সামনে, বাকিটা আপনার হাতে। আমি আপনার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটাতে চাই। ভাষা হারিয়ে ফেলল মৃধা। স্তম্ভিত হয়ে চেয়ে রইল এক নয়নে। কি বলবে সে? বেশ কিছুক্ষণ যাওয়ার পর মৃধা নিজের হাত ছাড়িয়ে নিল। অর্ক তার সামনে গুচ্ছ গোলাপ ফুল ধরল আর বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, জোর জবরি করে নয়। যদি আপনার ইচ্ছা থাকে তবেই এগোবে বিষয়টা। আপনাকে আমি প্রথম থেকে বন্ধু ভেবে এসেছি। আপনি তো জানেন মনের এক স্থান আমি আয়েশ স্যারকে দিয়েছিলাম। যখন জানলাম ওনাকে নিয়ে চিনিমিনি এত ভাবছি, অযথাই এত স্বপ্ন দেখছি, তখন ভেঙে পড়লাম। আপনি আমায় সামলালেন। হঠাৎ করে বিয়ের প্রস্তাব আমি মানতে পারছি না, আমাকে সময় দেবেন প্লিজ। অর্ক হতাশ হলেও আশা হারালো না। মৃধা তো ওকে সরাসরি মানা করে দেয়নি। সে জোর করে হেসে বলল, আমিও পাগল, সময় না বুঝেই বিয়ের কথা বলে ফেললাম। আপনি সময় নিন। আমার ফোন এসেছে মনিমার, আমায় যেতে হবে।
বাহানা খুঁজে না পেয়ে ফোনের বাহানা দিল মৃধা। অর্ক চোখ মুখ মলিন করে মাথা দোলাতেই পিছু ফিরে হাঁটতে শুরু করে মৃধা। পেছন থেকে আবারও ডাকে অর্ক। এসে মৃধার খোপায় দুটো লাল গোলাপ গুজে দেয় হঠাৎই, আর বাকি ফুলগুলো মৃধার হাতে ধরিয়ে দিয়ে বলে, বন্ধু হিসেবেও তো ফুলগুলো গ্রহণ করতে পারেন। বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে আছে মৃধা। বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। ফোনে মেসেজ এলো। মৃধা ফোন হাতে নিল না। স্ক্রিন থেকেই দেখলো অর্কের নম্বর থেকে মেসেজ এসেছে। লেখা রয়েছে, বিকেলের কোনো কথা কি আপনার খারাপ লেগেছে? তাহলে দুঃখিত। ফোনটা তবুও হাতে ধরে না মৃধা। পলকহীনভাবে চেয়ে থাকে। তার কি করা উচিত? তখন থেকে চোখ বুজে শুয়ে রয়েছেন আয়াস। কথার কোনো প্রকার উত্তর পাওয়া যাচ্ছে না। আমি হতাশ চোখে ওনার দিকে তাকিয়ে রয়েছি। কি হয়েছে আপনার? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন আপনি? এবার বিরক্ত হয়ে চিল্লিয়ে প্রশ্ন করলাম আমি। আয়েশের তবুও হেলদোল হলো না। আসার পর থেকে সেই এক কাপড়ে শুয়ে রয়েছেন। এবার নড়ে চড়ে উঠে চিত হয়ে শুয়ে পড়লেন উনি। এবার আমার হাত ধরে টেনে আমায় বুকে ফেলে লাল চোখ জোড়া দ্বারা আমায় পর্যবেক্ষণ করতে লাগলেন। বাইরে ঝুম বৃষ্টির আওয়াজ কানে আসছে, আর শীতল আবহাওয়া মনকে মাতোয়ারা করে তুলছে। কিন্তু আমি জানতে চাই আয়েশের কি হয়েছে। আমি কেঁদেছি, তুমি কি করে বুঝলে? আমার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন উনি। আমি সোজাভাবে উত্তর দিলাম, রাগলে মানুষের চোখ লাল হয়ে যায়, সেটা জানি, তবে সেটা ক্ষণিকের জন্য। কাঁদলে চোখ জোড়া ফুলে ওঠে, সেটা বোধহয় আপনি জানেন না। আচ্ছা নিশা পাখি, মানুষ যদি মারা যায় তাকে ফিরে পাওয়া যায় না? স্তব্ধ হয়ে গেলাম এমন কথায়। বুঝতে দেরি হলো না যে উনি ওনার মাকে মিস করছেন। হয়তো সে কারণেই কেঁদেও ফেলেছেন। আমি কিছু না বলতেই উনি নিজেই হেসে দিয়ে নিচের মাথায় টোকা মেরে বললেন, আমিও না পাগল, কি করে ফিরে আসবে? আসার তো কোনো পথই নেই। আপনার কষ্ট আমি ভাগ করে নিতে চাই, পারলে আপনার সব কষ্ট আমি শুষে নিতে চাই। আপনাকে যে সেই হাসি মুখেই বড্ড মানাই, সেই মনোমুগ্ধকর মানুষটাকে হাসিতেই মানাই। আনমনে হয়ে ওনার বুকে মাথা রেখে বললাম আমি। আয়াস হাসলেন। ওনার হাসিতে মুখরিত হলো পরিবেশ। অতঃপর বললেন, সেই কষ্ট শুষে নেওয়ার জন্য তুমি কি থাকবে? মুখ তুলে হতভম্ব হয়ে তাকালাম আমি। মানে কি বলছেন? আয়াস উঠে বসলেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাইতেই উনি বললেন, শাওয়ার নিতে যাচ্ছি। উঠে হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন উনি। আমি হাঁ হয়ে চেয়ে থাকলাম। ফোন নিয়ে বসে পড়লাম এবার। ফোনের স্ক্রিনে অন করতেই চোখে পড়ল তারিখের দিকে। আর একটু পরে 12টা বাজবে। মাত্র 5 মিনিট বাকি। তারপর তো আমার জন্মদিন। আয়াস কি এবার আমার জন্মদিনের কথা ভুলে গিয়েছেন? যেতেই পারে, তাতে তো আমারই ভালো। আমি সময় পেয়ে যাব বেশি করে সোজাসুজি মনের কথা বলবার। ফেসবুকে ঢুকতেই নিউজ সাইটগুলোতে চোখ পড়ে আমার। সঙ্গে সঙ্গে চোখ জোড়া কপালে উঠে যায়। আরও ঘাটাঘাটি করে বের হয় বিস্তারিত। বড় বড় করে লেখা আছে, অবশেষে 3 অপরাধীর খোঁজ পাওয়া গেল। রক্তিম বাহাদুর, মালিহা রায়হান এবং নীলাদ্র হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ। লেখার সঙ্গে ছবিও দেওয়া আছে, কিন্তু ছবিগুলো চিনতে পারছি না কেন। এ কেমন অবস্থা সবার? 3 জনের মধ্যে একজনেও মাথাতেও চুল নামক কোনো জিনিস নেই। উদ্ভট লাগছে সকলকে ছবিতে। কি রিয়াকশন দেব বুঝতে না পেরে খিলখিল করে হেসে দিলাম। যদিও আমার হাসা উচিত নয়, তবুও হাসি পেল আমার। হাসতে না চেয়েও হাসতে হাসতে লুটোপুটি খেলাম আমি। বলা যায় কিছুটা হলেও শিক্ষা হয়েছে। কিন্তু এদের এই অবস্থা করল কে? আয়াস। ওনার কথা ভাবতে ভাবতে ওয়াশরুমের দরজার দিকে চোখ পড়ল। তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। খালি গায়ে টাওয়েল পেঁচিয়ে দাঁড়ালেন দরজার কাছে আর বললেন, এভাবে হাসলে ওয়াশরুমে শাওয়ার নেওয়া যায়? আমি চোখ জোড়া সরু করে বললাম, আমি তো এখানে হাসছি, সমস্যা কোথায়? বিরাট বড় সমস্যা, অনেক বড় সমস্যা। যার হাসির শব্দ মনের মধ্যে উথাল পাথাল ঢেউ খেলিয়ে দেয়, তাকে সামনাসামনি না দেখে কি করে থাকবো? হাসিটা পরক্ষণেই বন্ধ হয়ে এলো আমার। এতটা লজ্জায় ফেলার কোনো কি দরকার ছিল? কেন এতটা ভালোবাসতে বলেছে ওনাকে? এই ভালোবাসায় যে আমি তলিয়ে যাই। আয়েশ ভ্রু বাঁকিয়ে বললেন, এনিওয়ে, এখানে আরেকটা টাওয়াল কোথায়? মাথা মুছবো কি দিয়ে? দুটো টাওয়াল ওয়াশরুমেই থাকে। এখানে নেই বলে জিজ্ঞেস করছি, এখানে এসে দেখো। আমি আগে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ঘরে তো টাওয়াল নেই। উঠে গিয়ে দাঁড়ালাম ওয়াশরুমের সামনে। ভেতরে উকি ঝুঁকি দিতেই আচমকা ঠান্ডা হাতটা আমার কোমরে রাখলেন আয়াস। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার।
কিছু বলা বা করার আগেই টেনে ওয়াশরুমে ঢুকিয়ে নিলেন উনি। দরজাটা বন্ধ করে দিতেই চিল্লিয়ে বললাম, কি করছেন? আপনি শাওয়ার নিচ্ছিলেন, আমায় কেন টেনে আনলেন? আয়াস তার জবাব না দিয়ে একটা সুন্দর হাসি দিয়ে বাথটাবের কাছে গিয়ে সেখানে বসলেন। পানি ভর্তি বাথটাবে বসে পড়তেই আমি রেগে মেগে বললাম,